হি ফাইটিং ইন বাংলা স্টেডিয়াম না হি ফ্রম বাংলা, বলে নো নো বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাংলা। জায়গায় খুঁজে পাচ্ছ না, তো ওরা অনেক শক্ট হয়ে গেছে যে বাংলাদেশ থেকে একজন খেলতেছে, উইন না করলে অন্তত নিজের দেশকে অন্তত রিপ্রেজেন্ট করতে পারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আমাকে জিজ্ঞেস করে যে আর ইউ বাংলা, আর ইউ বাংলা, আর ইউ ফ্রম বাংলা। স্টেডিয়ামটার নামও কোইন্সিডেন্টলি আবার বাংলা। আমি কিন্তু এটা মালয়েশিয়াতেও দেখি নাই, থাইল্যান্ডেও দেখিনি বাংলাদেশ যে রেটে আগাচ্ছে। আমাদের কিন্তু বাংলাদেশের রক্তে কিন্তু মারামারি একটা কথা আছে না, এটা আসলেই আছে, আমি এটা বিশ্বাস করি। সো প্রথম যখন আমি থাইল্যান্ডে খেলতে যাই বাংলা স্টেডিয়ামে, কোইন্সিডেন্টলি আমি বাংলাদেশ থেকে, আবার স্টেডিয়ামের নামটাও বাংলা। তো ওরা আমাকে জিজ্ঞেস করে যে, আমার কোচকে জিজ্ঞেস করে ওয়ার ইজ হি ফ্রম, তখন ওরা বলে হি বাংলা, হি ফ্রম বাংলা। তো ওরা তখন রেকর্ড খুঁজে শুরু করে, বলে হি ফাইটিং ইন বাংলা স্টেডিয়াম না হি ফ্রম বাংলা, বলে নো নো বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাংলা। তোরা তো তখন আমার কোচ হয়ে বুঝায়নি। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তো ওরা তখন রেকর্ড খুলে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না, তো ওরা অনেক শক্ট হয়ে গেছে যে বাংলাদেশ থেকে একজন খেলতেছে। ওরা দে কনফিউজ মি ফর সামওয়ান ফ্রম ইন্ডিয়া। তো বাংলাদেশ থেকে যে একজন যাবে খেলবে সাইন করবে, এটা শোনার পরে মানে ফাইটে ওঠার আগে একটা নিজের একটা আলাদা মানে একটা ফায়ার জেগে উঠে যে না ইউনো হোয়াট, আমার যত কিছু করি আই হ্যাভ টু উইন দিস নো ম্যাটার হোয়াট। উইন না করলে অন্তত নিজের দেশকে অন্তত রিপ্রেজেন্ট করতে পারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তো এটা একটা খুব গর্বের বিষয় ছিল আমার জন্য ওই সেটা। অ্যান্ড আজকে পর্যন্ত আই স্টিল রিমেম্বার দ্যাট ডে, যে কখনো যদি আমি ট্রেনিং করি বা হার্ড ট্রেনিং করি, আই অলওয়েজ রিমেম্বার আমার কোচের ওই লাইনটা, হিজ ফ্রম বাংলা, হিজ ফ্রম বাংলা। আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিলাম প্রায় 10 থেকে 12 বছর, বাংলাদেশ ন্যাশনাল তাইকোন্ডো টিমে ছিলাম। এরপরে আমি আপনার কারাতেও খেলা হয়েছিল, উশু খেলা হয়েছিল একটু করে, কিন্তু আমার মেজর প্রফেশনাল লাইফ খেলাধুলার শুরু হয়েছিল যখন আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, যেখানে আমি মিক্সড মার্শাল আর্টস খেলার সাথে আমার অংশগ্রহণ করা হয়। তো ইনিশিয়াল যেটা বলি আমরা ট্রেডিশনাল মার্শাল আর্টস বা পিওর মার্শাল আর্টস খেলাটা, এটা আমার বাংলাদেশেই শেখা হয়, কিন্তু যখন প্রফেশনাল একটা খেলার পর্যায়ে যেতে চাই তখন দেখি যে মিক্সড মার্শাল আর্টস সেই জগৎটা বাংলাদেশে নেই। তো আমি যখন তাইকোন্ডো শিখেছি, কারাতে শিখেছি, বক্সিং শিখেছি, একটু উশু বা চাইনিজ কিক বক্সিং যেটা বলে শিখেছি, তখন আমি খেয়াল করলাম যে বাংলাদেশে মিক্সড মার্শাল আর্ট যে জিনিসটা এটা কিন্তু নেই, যেটা মালয়েশিয়াতে ছিল। তখন মালয়েশিয়াতে পড়াশোনা করার সাইডে পাশাপাশি তখন আমার ওখানে চলে যাওয়া হয়, আর ওখানেই বেসিক্যালি আমার বাকি প্রফেশনাল লাইফ ইনটু আ ওয়ার্ল্ড অফ ফাইটিং। তো আমি যখন প্রথম শুরু করি, আমি মিক্সড মার্শাল আর্টস খেলাতে যাই, তখন তো মিক্সড মার্শাল আর্টস খেলাটা আসলে মানে ইচ্ছাটা কোনখান থেকে প্রকাশ হয়েছিল, ছোটবেলা থেকে ব্রুসলিকে দেখে বড় হয়েছি। অ্যান্ড মার্শাল আর্টস আমাদের একটা কথা আছে যে বিভিন্ন রকমের মার্শাল আর্টস আছে, কিন্তু আপনি যে একজন আলটিমেট ফাইটার হতে চান, একজন মানে প্রকৃত পর্যায়ে সবচেয়ে মানে টপ মার্শাল আর্টিস্ট হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট স্কিল সেট শিখতে হবে। বিভিন্ন রকমের মার্শাল আর্টের স্কিল সেট নিয়ে কম্বাইন করলেই আপনার যে প্রফেশনাল লেভেলে যাওয়া হয়। তো ওই ক্ষেত্রে আমার তখন চিন্তা হলো যে মিক্স মানে আপনার বক্সিং বলেন, কিক বক্সিং বলেন, তাইকোয়ান্ডো বলেন, প্রত্যেকটা মার্শাল আর্টের একটা ডিফারেন্ট ভিন্নতা আছে, এগুলা কম্বাইন করেই তো একটা মিক্স পর্যায়ে যাওয়া হয়। তখনই মালয়েশিয়াতে গিয়ে প্রপারলি মিক্স মার্শাল আর্টসটা শেখা, ওখানে 2-3 বছর শেখার পরে আমি প্রফেশনালি প্রথম নামি। আমি আমার জানা মতে 2015-তে আমি যখন খেলি তখন আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু ফাইট ইন প্রফেশনাল মিক্সড মার্শাল আর্টস ফ্রম বাংলাদেশ। এরপরে আবার 2018-তে আই ওয়াজ অলসো দ্য ফার্স্ট বাংলাদেশি, যে থাইল্যান্ডে লেজেন্ডারি বাংলা স্টেডিয়াম ফুকেতে, এটা ওখানে আমার খেলা হয় ইন প্রফেশনাল মুই থাই। ওই দুটা পর্যায়ে আমি যখন প্রথম খেলতে যাই, আমার এখনও মনে আছে বাংলাদেশিদের লিস্টে কাউকে পাচ্ছিল না। তো তখন আমাকে জিজ্ঞেস করে যে আর ইউ বাংলা, আর ইউ বাংলা, আর ইউ ফ্রম বাংলা। স্টেডিয়ামটার নামও কোইন্সিডেন্টলি আবার বাংলা। তো তখন আবার ওরা খুঁজে বের করলো যে ওই স্টেডিয়ামে যে আমার কোনো রেকর্ড নেই। পরে আমি প্রথম খেলা ওখানে খেলেছি। তার আগে অফকোর্স আমি বিগত 2-3 মাস ছিলাম থাইল্যান্ডে, 2-2.5 বছর মালয়েশিয়াতে ট্রেনিং করে। ইস্ট মালয়েশিয়ান একটা টিম ছিল, শার্কস মুই থাই মালয়েশিয়া, ওনাদের আন্ডারে খেলেছি। আমার 2018-তে একটা ফর্মার স্যান্ডার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের উপর আমার একটা উইন আছে অ্যাজ ওয়েল কিক বক্সিংয়ে, থ্যাঙ্কস টু মাই কোচ জেক। আমি সবসময় ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো শার্কস মুই থাই মালয়েশিয়ার কাছে। তো এইটাই যখন আমি শিখি, অ্যান্ড আমার মেন উদ্দেশ্যটা আগে ছিল যে আমি একটা মানে একদম হাইয়েস্ট লেভেলের জন্য যেতে পারি বাংলাদেশি হিসাবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাজ এ মার্শাল আর্টিস্ট হিসাবেও। কেন আমার মনে নেই যে বাংলাদেশ থেকে কেউ গিয়েছিল। আবার একটা খুব আনঅর্থোডক্স ক্যারিয়ারে বাংলাদেশে সবাই কেউ ডাক্তার হয় বা কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আর্কিটেক্ট হয়। তো আমি চেয়েছিলাম যেন আমি সারা জীবন যখন এখানে দিলাম, 6 বছর বয়স থেকে এটা করছি, আমার 2-3টা মার্শাল আর্টসে ব্ল্যাক বেল্টস আছে। তো আমি চিন্তা করেছি যে আমি দেখতে চেয়েছিলাম যে আমার একদম লাস্ট এন্ড পর্যন্ত কতটুকু পুশ করা যায় জিনিসটা। কিন্তু স্যাডলি আই হ্যাড আদার প্ল্যানস অ্যাজ ওয়েল, সো লাইফ বট মি ব্যাক টু বাংলাদেশ, অ্যান্ড তারপর তো এখানে আমি যখন বাংলাদেশে ফিরে আসি, আমি 2019-এর দিকে ফিরে আসি। তাও কিন্তু ফিরে আসাটা প্ল্যান ছিল না, আমি ঘুরতে আসি। আই ওয়াজ অলসো ওয়ার্কিং ইন মালয়েশিয়া, শার্কস মুই থাই টিমের আন্ডারে একজন হেড কোচ হিসেবে ছিলাম, আমার কোচের আন্ডারে। আমি আসছি ছুটির সময়, তারপর হঠাৎ করে শুনি যে কোভিড শুরু হয়ে যায়। কোভিডের জন্য আমি আটকে পড়ি। তখন আমি ডিফারেন্ট জায়গায় ট্রেনিং করানো শুরু করি। আপনার গুলশান ক্লাবে আই ওয়াজ দ্য হেড কিক বক্সিং কোচ, ওখানে শেখানো শুরু করি। আরও 2-একটা এক্সপ্যাট্রিয়েট ক্লাবে শেখানো শুরু করি এবং পার্সোনাল একজন ট্রেনিং করাতাম। কিন্তু ওই যে একটা কথা আছে না ভাই, যে
খেলোয়াড়ের ফায়ারটা নিভে যায়নি। অ্যান্ড তখন একটা ইয়াং বয়সে এখনও আছি, আই স্টিল ওয়ান্ট টু প্লে, বাট বাংলাদেশে স্যারলি মিক্স মার্শাল আর্টসের যে জগৎটা বা মুই থাই বলেন বা কিক বক্সিং, কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্ম নাই যে নিজে যে ট্রেনিং করবো। আমি বিভিন্ন রকম জিমে যেতাম, বড় একটা জিম আছে, ওখানে গিয়ে নিজে একটু ওয়েট ট্রেনিং করতাম, আরেকটা জিমে গিয়ে একটু বক্সিং করতাম, অ্যান্ড যেখানে যেতাম সবসময় একটা বাধা পেতাম। মনে করেন বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম জিম 90% জিম দেখবেন সব ওয়েট লিফটিং জিম, একটা বক্সিং ব্যাগও নেই, বা যে বক্সিং ব্যাগটা আছে ওখানে মানে ট্রেনিং করতে গেলে সবাই কমপ্লেন করতো যে না ভাই এখানে শব্দ করে নেই সেই। আর পল্টন মোহাম্মদ আলী বক্সিং জিম তো অনেক দূরে, তাও ওটা একটা পিওর বক্সিং জিম। তো মিক্স মার্শাল আর্টসের জন্য একটা ডেডিকেটেড যে ফেসিলিটি বা মুই থাইয়ের জন্য একটা ডেডিকেটেড ফেসিলিটি একদম মানুষের ছিল না। ওই ক্ষেত্রে চিন্তা করলাম যখন আমি দেশেই আছি অ্যান্ড নিজেও খেলতে চাই অ্যান্ড মানুষকেও এই জিনিসটা শেখাতে চাই, আমি যে নলেজটা এত বছর ধরে শিখে আসছি, ওয়াই নট হ্যাভ আ প্লেস যেখানে মানুষ এসে একত্রে এই জিনিসটা শিখতে পারে, নলেজটাও স্প্রেড হয়, একটা টিমও গঠন হয়, অ্যান্ড আমরা একত্রে সবাই একজন পুশ করে এগিয়ে যেতে পারি অ্যাজ আ টিম। ওখান থেকে আমার ইন্সপিরেশন যে আচ্ছা যখন কোনো একটা জায়গা পাচ্ছি না তাহলে নিজের একটাই জায়গা তৈরি করে যেখানে পারি, সেখান থেকে ইন্সপিরেশন এসে আসলে এই যে আমাদের যে জিমটা এখন বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তৈরি হওয়া হয়। আর বাংলাদেশে আসার পরে আমার 2টা বক্সিং ফাইট হয়, আপনার বক্সিং কম্পিটিশন, বাট ওটার চেয়ে আর বেশি আগানো খেলা হয়নি স্যাডলি, বিকজ আগেন আমি সেই প্ল্যাটফর্মটা পাচ্ছিলাম না। এখন অফকোর্স দেখতে দেখতে 5 বছর হয়ে গেল 2020 থেকে, এখন যথেষ্ট কয়েকটা প্রমোশন হচ্ছে, অ্যান্ড মানে একটা র্যাপিড পেসে বাংলাদেশ যে লেভেলে এখন মার্শাল আর্টস নিয়ে আগাচ্ছে, মানে আই এম ফ্র্যাঙ্কলি ইমপ্রেস। এটা বিশ্বাস করবেন না, আমি কিন্তু এটা মালয়েশিয়াতেও দেখি নাই, থাইল্যান্ডেও দেখি নাই বাংলাদেশ যে রেটে আগাচ্ছে ইন টার্মস অফ মিক্সড মার্শাল আর্টস, কিক বক্সিং অ্যান্ড মুই থাই। সো হ্যাটস অফ টু এভরিওয়ান যারা এইসব ইনিশিয়েটিভ নিচ্ছে, যারাই হোক না কেন, যে একটা জিম খুলে বসছেন, একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে ফেলো ফাইটার্সদেরকে। বিকজ বিশ্বাস করেন আমাদের কিন্তু বাংলাদেশের রক্তে কিন্তু মারামারি একটা কথা আছে না, এটা আসলেই আছে, আমি এটা বিশ্বাস করি। একটা প্রপার প্ল্যাটফর্ম দিলে অনেক ছেলে মেয়েকে প্রপারলি গাইড করা যায়।